ফুলিয়ে বসেছিল বেলকনিতে। নিস্তব্ধ। বেটা আসুক আজ বাসায়, একটা কথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলোভাবে বাড়ির ভেতরে ঢুকতে দেখল। তাসফি উঠে এলো দ্রুত। তাসফি বুঝতে পারল না আবার হঠাৎ কি হলো। দরজা খুলো আপা, কথা আছে, শুনছো? থমথমে কণ্ঠে ভেতর থেকে উত্তর আসলো, রুমে যা তাসফি, কাল কথা বলবো। আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমানো দরকার। আমি মাসাজ করে দিব, খোলো প্লিজ। কি বলেছি শুনিসনি? রুমে যা, এখন উঠতে পারবো না। তাসফি মন খারাপ করে আবারও রুমে ফেরত এলো। বেলকনির রেলিং ভর করে দাঁড়ালো। এই প্রথম আপা এতটা রুড বিহেভ করলো। কি হলো হঠাৎ তার? সকালে তো ভালোভাবেই বের হলো। তাসফি ভাবনায় এতটাই বিভোর যে কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে খানিকটা সময় লাগলো। রমণী হঠাৎ নিজেকে কারো শক্তপোক্ত বক্ষে আবিষ্কার করলো। কেউ তাকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরেছে। তাসফি ঠিক জানে এই হাতের বাঁধন তার ডাক্তার সাহেবের ছাড়া আর কারোরই নয়। ভেবেছিল লোকটার সঙ্গে কথা বলবে না, অথচ এখন কথা না বলে উপায় নেই। তাসফি হুঁশিয়ারি দিল, কি করছেন? ছাড়ুন, একদম ছবেন না আমায়। নিস্তব্ধ ফিসফিস করে বলল, আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বউ, একটু রিল্যাক্স হতে দাও প্লিজ। তোমার মাইগ্রেশন সঙ্গে আমার অন্য হসপিটালে জয়েন হওয়ার কাজে, বুঝেছো? শুধু শুধু রাগ করছেন আপনি মিসেস নিস্তব্ধ। খানিকক্ষণ যেতেই তাসফি চট করে সামনে ঘুরে বলল, কেন করছেন এসব? আমি সবাইকে ছেড়ে নতুন কলেজে নতুন পরিবেশে কি করে মানিয়ে নিব বলুন? সম্ভব নয়, প্লিজ বোঝার চেষ্টা করুন। নিস্তব্ধ রেখে গেল। মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় তাসফি। তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেটাই শুধু চেষ্টা করবে। কোথায় স্বপ্ন পূরণ করছো সেটা ফ্যাক্ট নয়। যেখানে একবার আমার ব্যক্তিগত জীবনের দিকে কেউ আঙ্গুল তুলেছে, সেখানে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কোনো কিছু মানিয়ে নেওয়া আমার ধাঁচে নেই। যা করবো সোজাসুজি, খোলাখুলি। লুকোচুরি ব্যাপার স্যাপার আমার সাথে যায় না। সো আমার থেকে তা আশা করাটাও তোমার জন্য বোকামি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধ দীর্ঘশ্বাস ফেলে তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, বোঝার চেষ্টা করো বউ, যা করছি আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই, আমাদের দুজনের জন্যই বেটার। ক্ষণিকের দুঃখ ভবিষ্যতে যদি সুখ দেয় তবে তাতে ক্ষতি কি বলো? তাসফি টোন ফুলিয়ে রাখলো। এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। নিস্তব্ধ শ্বাস ফেলে বলল, হ্যাঁ, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, তোমার যেন নতুন কলেজে গিয়ে একটুও খারাপ না লাগে তার ব্যবস্থা আমি করে দেব। খুশি তো? তাসফি নাক টেনে শুধালো, সত্যি তো, কথার খেলাফ হলে ভালো হবে না, প্রমিস। আচ্ছা, প্রমিস। তাসফি মুচকি হাসলো। নিস্তব্ধ সযত্নে অর্ধাঙ্গিনীর ললাটে চুম্বন করলো। তাসফি চোখ বন্ধ করে নিল। রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত। দূরের ল্যাম্পপোস্টগুলো ঝুলে আছে দীর্ঘক্ষণ, সেই সন্ধ্যা থেকে। এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুংটাং মেসেজের শব্দে অবাক হলো। সুজন ভ্রুকুচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাইজলামি করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দিবেন। আসার হঠাৎ এমন মেসেজে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছে কেন? তোমার বয়ফ্রেন্ডকে? সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেলল। লিখল, তোমার কথা বুঝলাম না, আর কখনো পাগলামি করবে না মানে? কি হয়েছে, ক্লাস করবে না কেন? অভ্যাস থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধল খানিকটা। কি হলো হঠাৎ মেয়েটার? চিন্তিত মুখে সুজন নিচে নেমে সোফায় বসল। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরে স্বরে বলল, কখন এলি বাবা? মাত্রই। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে, এই আশায় যে আশা তার মেসেজ দেখলো কিনা। কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠলেন, হ্যাঁ রে, ওই যে তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রুকুচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলেই কি আর না হলেই কি? না তা কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি। আর একবার নিয়ে আসিস না বাড়িতে? কেন? কেন ওকে আমি বাড়িতে আনতে যাব? মা, সেদে সেদে কেউ কখনো তেলাপোকা এনেছে? কখনো দেখেছ? আর মিষ্টি জিনিস কখনো আনতে নেই মা।
পিঁপড়ায় ছেয়ে যাবে ঘর। আর মিষ্টি, তুমি কি করে বুঝলে? তুমি কি ওকে ছেকে দেখেছ? শোনো ছেলের কথা, কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটাকে আরেকবার আসলে ওর চাচা চাচির নাম্বারখানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করেছ বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবুও এক কথা বারবার বলতে থাকো। এসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা, শোন না। ওগো শুনছো? দেখো তোমার ছেলে এই রাতের বেলায় আবার বেরিয়ে গেল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। তাসফি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। তাসফি তৎক্ষণাৎ পিছু ঘুরে চাইলো, চোখ ছোট ছোট করে শুধালো, কোথায় যাচ্ছেন? বাইরে? এই 10টার সময় আপনি কেন বাইরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি? যা ভাবেন সেটাই বলুন। যদি না বলি? তাসফি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধর সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধালো, কেন বলবেন না শুনি? বলতে আপনি বাধ্য, বুঝেছেন? তাই নাকি? জি আগে। বলবো না, কি করবে? তাসফি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না, আমিও আপনায় যেতে দিব না। দেখি কি করে যান আপনি। নিস্তব্ধ দুষ্ট হাসলো, এটাই তো সে চাইছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এই মুহূর্তে ছুটিয়ে ফেলবো। তাসফি আরও রেগে গেল, তাদের দাঁত চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখি কি করে ছোটান। নিশ্চিতই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে। নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেললো। তাসফি মুখ কাতো কাতো করে ফেললো, ভাবলো এই বুঝি নিস্তব্ধ চলে যাবে। কিন্তু না, তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফির হাত ধরা সমেতই সামনে ঘুরে তাসফির কোমর আঁকড়ে ধরে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তাসফির মনে হলো সে ছোট্ট একটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে নড়াচড়া করার জোর তা নেই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, এই তাসফির বাঁধন ছেড়ে নিস্তব্ধ ইয়াসারের ছোঁট পাওয়া যে বড্ড মুশকিল। নিস্তব্ধ কখনো ছোটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরো দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে, বুঝেছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকামে, আমি কোনো অতৃপ্ত আত্মার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মার কি প্রয়োজন বলো তো? মোড়ের মাথার দোকানে যাচ্ছি, সুজন ওরা আসছে, শুনে নিয়েছো? হ্যাপি? তাসফির লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা নিচু করে চাইতেই মুহূর্তেই দুজোড়া ওষ্ঠের আলিঙ্গন ঘটল দৃঢ় প্রত্যয়। তাসফি ভ্যাবাচাকা খেলো। হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনাই ছিল না। তাসফি নিস্তব্ধ ঠোঁটে কামড় বসালো, তবুও নিস্তব্ধ ছাড়ল না। তাসফি দম বন্ধ হবার জোগাড়, হাতে খামচি দিল। নিস্তব্ধ ছেড়ে দিল এবারে। ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। ভুলেই পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ব্যথায় কুকড়ে উঠল তাসফি। তাসফি পেছন থেকে রাগে ফেটে পড়ল। অসভ্য লোক, সব সময় শুধু ধান্দা। এই তোর বদমাস লোক, ছি! আমার ঠোঁট শেষ। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে, আমিও সুযোগ বুঝে প্রতিশোধ নিয়ে নিব। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধ হয় দেরি হলো আসতে, কিন্তু পরিবেশ কেমন যেন নীরব শান্ত মনে হলো তার কাছে। এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে, মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে, আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করলো, অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাস হলি কেমন করে? কথা নেই বার্তা নেই, দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস, কাহিনী কি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস ভাই, এখন এদের দেখ। আমি আধ ঘন্টা যাবো দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আবার বারবার ফোন দেখে যাচ্ছে, মানেটা কি ভাই? আমি বিরক্ত এদের কাণ্ডে। নিস্তব্ধ এবারে দুজনের হাত টেনে দাঁড় করালো, হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেললো। দোকানে মামার উদ্দেশ্যে বলল, মামা, কাঁচি থাকলে দিন তো, এদের মুখের অদৃশ্য টেপ আগে কেটে নেই। কি হয়েছে আমিও দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই,
এমনিতেই ভালো লাগছে না। সুজনও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধর কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটা প্যারানো ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে দেয় প্যারা, উনি পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহে চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তা এই প্যারাটা দিচ্ছে কে শুনি? এই তোরা আবার প্রেম ট্রেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে উঠল, এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। বেড়াটা ছ্যাঁকা টাকা খেয়ে দেখ বাঁকা হয়ে গেছে, এখন এখানে এসে দেবদাসগিরি করছে। আর আগেও পশ্চাৎ বরাবর দিলে যদি মুখে মুখে কথা ফোটে। নিস্তব্ধ এবারে সিরিয়াস হয়ে বেঞ্চে বসল। দেখ সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমাদের ভালো লাগে বল? সৃজনও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, আমার বন্ধু হয়েছে, কি করতে হবে? তবে মনে কথা খুলে বল, যদি আমরা কোনো সলিউশন দিতে পারি। মাহিন ভীষণ দোটানায় ভুগছে। বাসন্তীর ব্যাপারটা নিস্তব্ধকে বলবে কি বলবে না? নিস্তব্ধ কেমন রিয়াক্ট করবে? নিস্তব্ধ যদি রেগে যায়, তাদের বন্ধুত্বের ফাটল ধরে। কিন্তু একটা সময় না একটা সময় তার সবটা জানতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছেই না, মা আর দরজা খোলেনি। সব মিলিয়ে মাহিন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ফিল করছে। কিছু ভালো লাগছে না তার। সুজন বলল, আরে কিছু না ভাই, তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল। মেয়ে তো পাচ্ছি না, মেয়ে না পেলে বিয়েটা করবো কাকে? সৃজন বলল, শালা দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলে আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে দিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করলো, বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমি নিয়ে বলি কেন? সুজনের জন্য আগে মেয়ে খোঁজ। এভাবে আরও খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। একটা সময় রাত বাড়ল। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিন বাইকে উঠতেই যাবে, তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, দেখ মাহিন, আমি তোকে জোর করব না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস, তবে ভাই বা বন্ধু হিসেবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায় তখনই বলিস, আমি অপেক্ষায় থাকবো। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধ যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে। বেলকুনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে। তাসফি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাকই হলো। সে নিজেও এগিয়ে গেল বেলকুনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধর কোনো সাড়া শব্দ পেল না। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসফি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যা কথা বলছেন কেন? এই আপনি নাকি মিথ্যা কথা বলতে পছন্দ করেন না? তবে এই কদিন যাবত সমানে মিথ্যা বলেই যাচ্ছেন, তাতে কিছু হচ্ছে না? নিস্তব্ধ ছোট ছোট করে বলল, সেটা প্রয়োজনের স্বার্থে তুমি বেশি কথা বলো। তাসফি ভেঙচি কাটলো। নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো, পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরলো। তাসফি উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় মিয়ে যায়, তবুও চেষ্টা করে নিজেকে সামলে নেওয়ার। নিস্তব্ধ তাসফির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল, কথা নয়, এভাবেই ভালো লাগছে। কিন্তু তাসফি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসফি খানিকক্ষণ থেমে আবারও বলল, শুনুন। নিস্তব্ধ বিরক্তসূচক শব্দ করে শুধালো, চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। তাসফি বলল, আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে, চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি ডাকলে দরজা না খুলে বলল মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না, ঘুমাবে। হঠাৎ কি হলো বলুন তো আপার? এমন তো আগে কখনো করেনি। তাসফির কথায় নিস্তব্ধর কপালে চিন্তার ভাঁজ দৃঢ় হলো। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমের আর ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আশা মেসেজ নাই দেখতে পারে, তাতে তার তো এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। সময় পরিবর্তনশীল, তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল আরও 4টে দিন। সব কিছু নিয়ম মাফিকই চলছে।
তবে এই হাসি খুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের কারোর জন্য অপেক্ষা, কারোর মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবেই, সে কারোর জন্য থেমে থাকবে না। সুন্দর স্নিগ্ধ একটা সকাল। সুজন ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করলো। তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজে ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যি মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধ হয় সকলের জন্য একটু বেশি স্পেশাল, তারই বার্তা দিচ্ছে প্রকৃতি। তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসফির চিত্ত। চিন্তায় তার কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য, কি করছে, কোথায় গিয়ে ঘামটি মেরে বসে আছে কে জানে। নিস্তব্ধর আজ সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে, সেটা বলার জন্যই তাসফিকে খুঁজছিল। মেয়েটা কী যে করছে সকাল থেকে কি জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করলো। ফিসফিস শব্দে নিস্তব্ধ আর চোখে বেলকুনির দিকে তাকালো। থাই গ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেলেও তাসফি কারোর সঙ্গে ফিসফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরও 2 দিন যাবৎ লক্ষ্য করছে। সে কাছে গেলেই ঠাস করে ফোনটা কেড়ে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সাথে এত কথা বলছে? নিস্তব্ধর কপালে চিন্তার দীর্ঘ ভাঁজ পড়ল। সে নিশ্চিত এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেবে। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজলো। তাহলে এটাই ডান। আচ্ছা আমি রেডি থাকবো। তাসফি পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করতেই চট করে ফোনটা কেটে পিছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধহয়। হঠাৎ নিস্তব্ধকে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোলো কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধালো, ও আপনি কখন এসে দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো। সেটা ইম্পর্ট্যান্ট নয়, কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা আমতা করে প্রত্যুত্তর করলো, কই না তো, কই কথা বলছিলাম। তো আমি কি ভুল শুনেছি? ফোন এমনিতেই কানে রেখেছিলে বুঝি? তাসফি চট করে বলে উঠল, কি 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 শুনেছেন? ওই আসলে ফ্রেন্ড স্বর্ণিধি ওর সঙ্গে কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন, নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়ে বলল, আজ দিনে ফেরা হবে না, খানিকটা রাতও হতে পারে, ফোন নাও ধরতে পারি, টেনশন করবে না। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরির চোখে অবলোচন করলো। সে চলে যেতে নিলেই তাসফি শুধালো, বললেন না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল। পিছু না ফিরেই বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাফ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যের উত্তপ্ততা বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয় সাহেব, ফিরোজা বেগম ও রুম্পা সবাই ওসমান ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে। তাদের সকলের উদ্দেশ্য গ্রামের বাড়িতে যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছে। নানি শরীরটা ভালো না বলে রুম্পাকে ও সাথে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না, তিনি সঙ্গে যাবেনই। পান্নার কান্নাকাটিতে আয়েশারও যেতে হচ্ছে। ভালোই হলো, অনেকদিন পর তারাও গ্রামটা ঘুরে আসতে পারবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বই কি। গ্রামে যাচ্ছে চাচাতো দাদি শাশুড়ি সহ সকলের দাওয়াত করতে। গ্রামের মানুষের একটু ভিন্ন অভিমতি। শুধু কার্ড পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম, তাসফি আর ইনায়া 2 বইয়ের উদ্দেশ্যেই বলল, তোমাদের দুজনের হাতে 2 দিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাল বাদে পরশুই আমরা এসে পড়ব। তোমাদেরও নিয়ে যেতাম, তবে রিসিপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না। আর তাসফি একা কি করবে, তাই ইনায়া তোমায়ও রেখে যাচ্ছি। সাবধানে থেকো দুজনে। ইনায়া শুধু মাথা নাড়ল। তার ভাবভঙ্গি বোঝা দেয়। তাসফির শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা, আপনার ছেলে তো আছেই, আপনারা সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরও কিছু সাবধানী বাণীর ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝেই সাদা রঙের গাড়িটা ওসমান ভিলার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতেই তাসফি বাড়ির ভিতরে ফিরে এলো।
ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মোটেও দুঃখ বোধ করছে না।